আচ্ছা, আজকে ঠিক করেছি আমরা রবীন্দ্রনাথের ছোট গল্প যেটা, সেই ছোট গল্পের অংশটা আমরা আজকে শেষ করবো আর কি। আরও অনেকখানি আমাদের আছে, সুতরাং শুধু রবীন্দ্রনাথ নিয়ে পড়ে থাকলে হবে না। ইতিমধ্যে আমরা প্রায় 3টে ক্লাস করেছি রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে, এবং এখান থেকে আমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধে নেই যে রবীন্দ্রনাথের হাতেই বাংলা ছোট গল্প একটা মানে সমৃদ্ধির একটা বিস্তার লাভ করেছিল। এবং সেটা কন্টেন্টের দিক থেকে, মানে বিষয়বস্তুর দিক থেকে বলো, তার আঙ্গিকের দিক থেকে বলো, তার রসবোধের দিক থেকে বলো, সব দিক থেকেই। এবং ওই সাধনা এবং ভারতী পত্রিকার যে পর্বটা, ওই সময়ে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের হাতে বাংলা ছোট গল্পের মানে অর্গল প্রায় মুক্ত হয়ে গেছে, যে কত বিচিত্র, কত নানান ধরনের ছোট গল্প তিনি লিখেছেন। আচ্ছা, ছোট গল্প লেখার সাথে সাথে তিনি যেটা করেছেন, ছোট গল্পকে নিয়ে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা কিন্তু তিনি সবসময় করে গেছেন। তার কন্টেন্ট নিয়ে, তার আঙ্গিক নিয়ে, তার বিষয়বস্তু এবং তার আঙ্গিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গেছেন। এইবারে মানে বলতেই বলে যে ছোট গল্প হচ্ছে রবীন্দ্রনাথের যৌবনের ধন। অর্থাৎ যেখানে রবীন্দ্রনাথের যৌবন বয়সে তার ছোট গল্প যে শিল্পোৎকর্ষ তার শীর্ষে পৌঁছেছিল, পরিণত বয়সে এসে রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো হয়তো অনেক বেশি মনন সমৃদ্ধ হয়েছে, কিন্তু মানে হিসেবে, মানে উৎকর্ষ হিসেবে কিন্তু সেই শীর্ষস্থানকে সে ছুতে পারেনি। এবং রবীন্দ্রনাথের পরিণত বয়সের যে সবুজপত্র যে সময়ে প্রকাশিত হচ্ছে, সেই সময় রবীন্দ্রনাথের পরিণত বয়স, সেই সময়ের ছোট গল্প যেগুলো তিনি লিখছেন, সেগুলো তন্ন করে খুঁজলেও সেখানে কিন্তু কোথাও আমরা পোস্টমাস্টার, শাস্তি, কি নিশীথে, কি কঙ্কাল, এই স্ট্রাকচারের বা এই ধরনের যে ছোট গল্পগুলো দেখে বাংলা মানে বাংলা সাহিত্যের পাঠক সমাজ একেবারে মুগ্ধ হয়ে গেছিল, যে ছোট গল্প একটা নতুন যেন সাহিত্যের একটা দিক উন্মোচিত হয়ে গেল। কিন্তু এই সবুজপত্রের যে সময়কাল বা রবীন্দ্রনাথের যে পরিণত জীবন, সেই জীবনে এসে কিন্তু রবীন্দ্রনাথের হাত থেকে আমরা সেই রকম মাপের ছোট গল্প দেখতে পেলাম না। সবুজপত্রে কবি রবীন্দ্রনাথ লিখলেন সবুজের অভিযান, ছত্রে ছত্রে সবুজকে তিনি আহ্বান জানালেন, নবীনকে তিনি আহ্বান জানালেন। কিন্তু এই সময়ই আমরা বুঝতে পারছি যে সবুজপত্রে প্রকাশিত তার যে ছোট গল্পগুলো, তার পরতে মানে বয়সের বা পরিণতির যে ছাপ, হলুদ ছাপ, বয়সের যে হলুদ ছাপ, সেই হলুদ ছাপ যেন সেই গল্পের মধ্যে লেগে গেছে। এবং রবীন্দ্রনাথের পরিণত বয়সের যে ছোট গল্পগুলো, সেখানে ধরো বিভিন্ন ধরনের গল্পের ভাষা, সেখানে বিষয় বৈচিত্র্য, বৈদগ্ধ্য, সব কিছু মিলিয়ে সেখানে একটা ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ হয়তো আছে, মেধা সম্পন্ন একটা আবেদন রয়েছে। কিন্তু তার যৌবন বয়সের যে ছোট গল্পে যে রসাভাস বা তার যে চমক, সেই রসাভাস বা সেই চমক কিন্তু আমরা পাচ্ছি না। এবং এই যে ছোট গল্পের গতি প্রকৃতি, রবীন্দ্রনাথের হাতের গতি প্রকৃতির যে একটা পরিবর্তন, কেমন এই পরিবর্তনটা সম্বন্ধে রবীন্দ্রনাথ নিজেই কিন্তু যথেষ্ট সচেতন ছিলেন। এবং তার ফলেই দেখতে পাচ্ছি উনি নিজেই কি বলছেন। রবীন্দ্রনাথই তিনি বলছেন 1936 সালে 23শে ফেব্রুয়ারি ফরওয়ার্ড কাগজে তার একটা আলাপচারিতা প্রকাশিত হয়, রবীন্দ্রনাথের একটা আলাপচারিতা প্রকাশিত হয়। সেই আলাপচারিতায় তিনি কি বলছেন, মাই earlier stories have the freshness of youth. My earlier stories have the freshness of youth. My latter stories have not got that freshness, that tenderness of earlier stories. My earlier stories have a greater literary value because of their spontaneity. When I was reading the proof of short stories of my early period, they had a freshness for me. এত বড় কথাটা উনি লিখছেন কি না, মাই আর্লিয়ার স্টোরিজ হ্যাভ দ্য ফ্রেশনেস অফ ইয়থ, অর্থাৎ সেখানে কি আছে, যৌবনের একটা তারুণ্য রয়েছে। মাই ল্যাটার স্টোরিজ হ্যাভ নট গট দ্যাট ফ্রেশনেস, আমার পরিণত বয়সের গল্পের মধ্যে সেই সতেজতা, সেই তারুণ্য নেই।
দ্যাট টেন্ডারনেস অফ আর্লিয়ার স্টোরিজ, যেটা কিনা আমার যৌবনকালের গল্পে ছিল। মাই আর্লিয়ার স্টোরিজ হ্যাভ আ গ্রেটার লিটারারি ভ্যালু বিকজ অফ দেয়ার স্পন্টেনিউয়াসিটি। আমার ওই বয়সের যে ছোট গল্প, সেই ছোট গল্পের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল, যেই স্বতঃস্ফূর্ততা এই গল্পগুলোকে একটা বিশেষ সাহিত্যিক মূল্য দিয়েছিল। ওয়েন আই ওয়াজ রিডিং দ্য প্রুফ অফ শর্ট স্টোরিজ অফ মাই আর্লি পিরিয়ড, দে হ্যাড আ ফ্রেশনেস ফর মি। এবং আমি যখন এই আগের ছোট গল্পগুলোর প্রুফ পড়ি, তখন সেগুলো আমার ভেতরে এক ধরনের সতেজতা তৈরি করে। অর্থাৎ তার নিজের ছোট গল্পের উপরে, যেগুলো তার কম বয়সের লেখা ছোট গল্প, সেই ছোট গল্পের উপরে একটা দুর্বলতা রয়েছে, একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে, এবং তিনি নিজে বুঝতে পারছেন যে ওই বয়সের ছোট গল্প আর পরিণত বয়সের ছোট গল্পের মধ্যে যে তারুণ্যের যে তারতম্য, স্বতঃস্ফূর্ততার যে তারতম্য, এইগুলো কিন্তু লেখকের নিজের চেতনাতেই ধরা পড়ছে। আসলে যৌবনের গল্পে যেটা বিশেষ করে হয়েছে, যৌবনের গল্পে একটা বস্তু সত্যকে নির্ভর করে তিনি একটা ভাব সত্যে উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ একটা বিশেষ সত্য থেকে তিনি একটা নির্বিশেষ সত্যে চলে গেছেন। কেমন? ধরো একটা মৃত্যুকে কেন্দ্র করে, বা সাপোজ ধরো কঙ্কাল গল্পটা একটা মেয়ে, সে মারা গেছে এবং সে তার বিয়ে হওয়ার কথা ছিল, সেই ছেলেটি তাকে বিয়ে না করার ফলে তারপরে সে এরকমভাবে তার যাই হোক একটা এরকম হয়েছে। অথবা রামকানায় নির্বুদ্ধিতাতে কি দেখবে তুমি, এই খোকাবাবুর প্রত্যাবর্তনে কী দেখবে, একটা বাচ্চা সে জলে ডুবে তার একটা মৃত্যু ঘটেছে। এই যে একটা বস্তু সত্য, একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে, একটা বস্তুকে কেন্দ্র করে একটা সত্য তৈরি হলো, এবং এই গল্পটাই পরিণতি পেতে 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 যখন কিনা এই খোকাবাবুর প্রত্যাবর্তনে শেষটা দেখতে পাচ্ছি আমরা, শেষটা কিন্তু আর কোনো একটা বস্তু সত্যে আটকে নেই। তখন ওই যে খোকাবাবুর প্রত্যাবর্তন মানে খোকাবাবু একটা আইকন তৈরি হয়েছে, একটা শিশু, সব শিশুই হচ্ছে খোকাবাবু একটা আইকন তৈরি হয়েছে, যে সব শিশুর মধ্যেই খোকাবাবুকে পাওয়া যাচ্ছে, বা খোকাবাবু সমস্ত শিশুরই একটা আইকনিক চেহারা হচ্ছে খোকাবাবু। অর্থাৎ একটা বিশেষ সত্য থেকে একটা নির্বিশেষ সত্য, একটা ইটার্নাল ট্রুথের দিকে সেটা চলে যাচ্ছে। কেমন? একটা ব্যক্তি সত্য থেকে বা একটা বস্তু সত্য থেকে সেটা একটা ভাব সত্যে পরিণত হচ্ছে, একটা অনেক বড় স্পেকট্রাম, একটা অনেক বড় পরিধির মধ্যে সেটা চলে যাচ্ছে। ফলে হচ্ছে কি, পাঠকের পক্ষে এইভাবে রবীন্দ্রনাথের সঙ্গে এই বস্তু সত্য থেকে ভাব সত্যে উত্তীর্ণ হওয়াটা তাদের পক্ষে অনেক সুবিধাজনক হচ্ছে, বা তাদের মধ্যে মানে পাঠকের সঙ্গে লেখকের একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হচ্ছে। আচ্ছা, কিন্তু গল্পের বস্তু সত্য, ভাব সত্য যেখানে পরস্পরের মধ্যে সত্য, গল্পের শিল্পরূপ সেখানে অনায়াস একটা সত্য তৈরি করতে পারে। কিন্তু যখন গল্পের বস্তু সত্যকে সরিয়ে রেখে ভাব সত্যটাই অনেক বেশি করে বড় হয়ে ওঠে এবং বস্তু সত্যটা সেই ভাব সত্যকে অনুসরণ করে, তখনই কিন্তু ওই বস্তু সত্যটাকে মানিয়ে নেওয়া ভীষণ কঠিন হয়। অর্থাৎ এইটা থেকে এটা একটা আমি ঘটনা পেয়েছি, ঘটনার সঙ্গে সঙ্গে, ঘটনার পরিণতির সঙ্গে সঙ্গে আমরা একটা পরিণতিতে পৌঁছে যাচ্ছি। কিন্তু আগে থেকেই যদি আমি এই ভাব সত্যটাকে চিন্তা করে রাখি, যে আমি এইরকম একটা নির্বিশেষ সত্য সম্বন্ধে ধারণা করে রাখি, এইবার সেই গল্পের বস্তু সত্যকে আমি যদি সেই নির্বিশেষ সত্যের মতন করে বুনতে থাকি, তাহলে কিন্তু এই বুনটটা ওই একটা মানে বিমূর্ত চিন্তা বা একটা বিমূর্ত ভাবনাকে সামনে রেখে এই গল্পটাকে যখন আমি নির্মাণ করছি, সেই নির্মাণের বয়ানটা মানে বেড়ে ওঠা বা নির্মিতিটা কিন্তু ঠিক মতন হয় না। ঠিক এটাই হয়েছিল যৌবন বয়সে রবীন্দ্রনাথের যে গল্প লেখা আর পরিণত বয়সে রবীন্দ্রনাথের যে গল্প লেখা, তার মধ্যে কিন্তু মূলগত এই ফারাকটা হয়ে যাবার ফলেই কিন্তু এই সমস্যাটা হয়েছে। কারণ ভাবসত্যের সঙ্গে গল্প সত্যের সমগ্রতার যে একটা মিশেল, একটা কেমিস্ট্রি বা একটা রসায়ন, এই সমস্তটুকু নিয়েই কিন্তু একটা গল্প তৈরি হয়।
তো যাই হোক, এইরকমভাবে এই সবুজপত্রের সময়ে আমরা এই গল্প নির্মিতির ক্ষেত্রে এক ধরনের ভাবসত্য এবং বস্তুসত্যের মধ্যে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি আর কি। এবং এই সময়ের গল্পগুলো এই রকমই তৈরি হচ্ছে। গল্পগুলো কি কি, মোটামুটি ধরো 1 নম্বর একটা গল্প রয়েছে সেখানে দেখতে পাচ্ছি। তারপরে সবুজপত্রে যেগুলো তার প্রকাশিত হচ্ছে, সবুজপত্রের প্রথম বছরে রবীন্দ্রনাথের 7টা গল্প প্রকাশিত হয়। সবুজপত্রের প্রথম বছরে রবীন্দ্রনাথের 7টি গল্প প্রকাশিত হয়। চতুর্থ বছরে আরও প্রকাশিত হয় 3টি, মানে 7 আর 3 10টি। সবুজপত্রের এই সময়ের মধ্যে মোট 10টি গল্প রবীন্দ্রনাথের প্রকাশিত হয়েছে। তার মধ্যে হালদার গোষ্ঠী, শেষের রাত্রি এবং তপস্বিনী। হালদার গোষ্ঠী, শেষের রাত্রি, তপস্বিনী, এই 3টে বাদে বাকি 7টাই তার উত্তম পুরুষে লেখা। হ্যাঁ, উত্তম পুরুষে লেখা। এই 7টি গল্প কি কি? হৈমন্তী, বৈষ্টমী, তারপরে হচ্ছে আমি পুরুষ, আচ্ছা আমি, স্ত্রীর পত্র, ইত্যাদি ইত্যাদি। এইরকম মোট 10টা গল্প তিনি লিখেছেন। তার মধ্যে দেখতে পাচ্ছি 7টা গল্প যথাক্রমে বৈষ্টমীকে আমরা বাইরে রেখেছি, কারণ বৈষ্টমীর একটা লক্ষ্য করার মতন বিষয় হচ্ছে, আচ্ছা বৈষ্টমীটা নিয়ে পরে আমরা বড় করে পড়ব। আচ্ছা, তার মধ্যে আমি যেটা দেখব যে স্ত্রীর পত্র হচ্ছে স্পষ্টতই স্বামীকে উদ্দেশ্য করে মৃণাল চিঠি লিখছে। স্বামীকে উদ্দেশ্য করে সে চিঠি লিখছে। আচ্ছা, হৈমন্তী গল্পে আচ্ছা তারপরে অন্যান্য যে গল্পগুলো রয়েছে 5টি গল্প, তার মধ্যে হৈমন্তী আছে, আছে, ভাইফোঁটা আছে, অপরাজিতা আছে, 1 নম্বর আছে, পাত্রপাত্রী আছে। এই গল্পগুলোতে দেখা যাচ্ছে 5 জন পুরুষ কথা বলছেন। 5 জন পুরুষ কথা বলছেন না, 5 জন পুরুষ লিখছেন। 5 জন পুরুষ লিখছেন, কিন্তু তারা কেউই ডায়েরি লিখছে না বা চিঠি লিখছে না। তারা লিখছেন, বাট ডায়েরিও লিখছেন না, চিঠিও লিখছেন না। স্ত্রীর পত্রে যেমন আমরা দেখতে পাচ্ছি মৃণাল চিঠি লিখছে, একদম পরিষ্কার চিঠি লিখছে, কিন্তু এখানে এরা কিন্তু চিঠিও লিখছেন না, বা এই 5 জন পুরুষ তারা ডায়েরিও লিখছে না। আচ্ছা, এইবারে আমি এইখান থেকে আরেকটু বলিনি যে সবুজপত্রের সময়ের যে লেখা গল্প আর ইমিডিয়েট সবুজপত্রোত্তর যে গল্পগুলো, মানে জাস্ট সবুজপত্রের সময়কাল শেষ হয়েছে এবং তার পরবর্তী যে গল্পগুলো, সেই গল্পগুলোতে দেখা যাচ্ছে 1914 থেকে 1917, 1914 থেকে 17 সবুজপত্রের 10টা গল্প প্রকাশিত হচ্ছে। 14 থেকে 17 এই 3 বছরে সবুজপত্রের 10টা গল্প প্রকাশিত হয়েছে। আর সবুজপত্রের পরবর্তীকাল ধরো 1917 থেকে 1925, ধরো এই 17 থেকে 25 এই সময়কালের মধ্যে আরও 5টা গল্প তার প্রকাশিত হয়েছে। এই 5টা গল্প কি কি? নামঞ্জুর, সংস্কার, বলাই, চিত্রকর এবং চোরাইধন। এই গল্পের প্রথম 4টি, যেমন নামঞ্জুর, সংস্কার, বলাই এবং চিত্রকর, প্রথম 4টি বেরিয়েছে প্রবাসীতে, আর 5 নম্বরটা ছোট গল্প নামক একটি পত্রিকাতে। আচ্ছা, যদিও এটা এই সবুজপত্রের সময়কালের মধ্যে নয়, সবুজকালের ঠিক পরবর্তী সময়, কিন্তু আমরা এটাকে সবুজপত্রের মধ্যেই ধরছি। কেন ধরছি না, এই পর্বের যে গল্পগুলো, এই পর্বের গল্পগুলোর যে শিল্পলক্ষণ, আমরা এখানে যে 5টা গল্প দেখতে পাচ্ছি, এই গল্পগুলোর শিল্পলক্ষণ মোটামুটি মনে হচ্ছে যেন সবুজপত্রের গল্পের যে লক্ষণ, সেই লক্ষণেরই একটা প্রলোভিত অংশ। অর্থাৎ
ওই প্যাটার্নেই এই গল্পগুলো লেখা। সবুজপত্রের সময়ে রবীন্দ্রনাথের গল্পের যে একটা বিশিষ্ট ভঙ্গি তৈরি হয়েছিল, এই সবুজপত্রের পরবর্তী অর্থাৎ 1917 থেকে 1925 যে 5টি গল্প তিনি লিখলেন, এই 5টি গল্প পূর্বের 10টি গল্পের মতোই একটা লেখা, এবং মনে হচ্ছে ওই যে ওই যে প্যাটার্নটা তিনি ওখানে অনুসরণ করছেন, সেই প্যাটার্নেরই একটা প্রলম্বিত অংশ যেন এইগুলো। আচ্ছা, এর মধ্যে আমরা বলতেই পারি যে স্ত্রীর পত্র অন্যতম শ্রেষ্ঠ, সেটা তো বলার অপেক্ষা রাখে না, এবং সবচেয়ে জনপ্রিয় হচ্ছে স্ত্রীর পত্র। আচ্ছা, এই যে তার লেখার যে গতি প্রকৃতির একটা বদল, বা বাংলা ছোট গল্পের, রবীন্দ্রনাথের হাত ধরে তো বাংলা ছোট গল্পের এগিয়ে চলা, এই যে রবীন্দ্রনাথের নিজের ক্রিয়েশনের ক্ষেত্রে, নিজের সৃষ্টির ক্ষেত্রে যে একটা বাঁক বদল, সেই প্রসঙ্গে 1934 23 ফেব্রুয়ারিতে তিনি তো লিখলেন, আমরা সেটা পড়েছি। এইবারে 1936 লেখার পর 1937 সালে তিনি হেমন্তবালা দেবীকে আবার চিঠি লিখছেন। আমরা দেখতে পাচ্ছি লেখক হেমন্তবালা দেবীকে কিন্তু তার লেখার গতি প্রকৃতি, তার বিষয়বস্তু বা তার গল্পের উৎস, সেইগুলো সম্বন্ধে কিন্তু প্রায়ই চিঠিতে জানাচ্ছেন। 1937 11 জুন ছোট গল্প প্রসঙ্গে হেমন্তবালা দেবীকে তিনি একটি চিঠি লিখছেন, এবং সেই চিঠিতে তিনি কি লিখছেন না, অল্প বয়সে বাংলাদেশের পল্লী প্রকৃতির সঙ্গে যখন আমার চোখে চোখে পরিচয় হয়েছিল, তখন প্রতিদিন আমার মনে যে আনন্দের ধারা উদ্বারিত হয়েছিল, তাই সহজে প্রবাহিত হয়েছিল ওই নিরলঙ্কৃত সরল গল্পগুলির ভেতর দিয়ে। বাংলা প্রকৃতির সেই অন্তরঙ্গ আতিথ্য থেকে সরে এসেছি, তাই সাহিত্যের সেই শ্যামচ্ছায়া শীতল নিভৃত বিথিকার ভেতর দিয়ে আমার বর্তমান মোটর চলা কলম আর কোনো দিনই চলতে পারবে না। আবার যদি শিলাইদহে বাসা উঠিয়ে নিয়ে যেতে পারি, তাহলে মন হয়তো আবার সেই স্নিগ্ধ সরলতার মধ্যে প্রবেশ করতে পারবে। অর্থাৎ তিনি কিন্তু এই যে কারণ, এই যে স্পন্টেনিয়াসিটি, যেটাকে তিনি স্বতঃস্ফূর্ততা বলেছেন, ফ্রেশনেস যাকে তারুণ্য বলছি, এই যে তার যে একটা ব্যত্যয় ঘটেছে পরিণত বয়সের জীবনের গল্পের মধ্যে, সেটার অন্যতম কারণ হিসেবে তিনি কিন্তু চিঠিতে লিখছেন যে শিলাইদহের যে পল্লী প্রকৃতি, সেই পল্লী প্রকৃতির যে কুমারিত্ব, তার যে সজীবতা, তার যে সতেজতা, তার যে একটা প্রকৃতিব্যাপী একটা নির্মল প্রচ্ছায়া, সেইটা কবির মনের উপরে এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে সেই ফ্রেশনেস ফ্রম দ্য নেচার, সেই তারুণ্য বা সেই স্বতঃস্ফূর্ত অনুভবের অভিব্যক্তি তার সেই সময়কার ছোট গল্পের মধ্যে উঠে এসেছে। কিন্তু যখন নাকি তিনি সেই শিলাইদহের প্রকৃতি থেকে নির্বাসিত, অর্থাৎ নগর কলকাতায় যখন তিনি এই নাগরিক সভ্যতার মধ্যে ঢুকছেন বা নাগরিক সভ্যতায় চলে এসেছেন, তখন প্রকৃতির সঙ্গে তার যে সেই আলাপচারিতা, প্রকৃতির সঙ্গে তার যে সেই ভালোবাসা, তার যে অন্তরঙ্গতা, সেই জায়গাটাতে ভাঁটা পড়ে যায়, এবং সেই ভাঁটাটা পড়ার ফলেই তার সৃষ্টিশীল হৃদয় থেকে কোথাও যেন ওই স্বতঃস্ফূর্ততা হারিয়ে যায়, স্বতঃস্ফূর্ততাটা হারিয়ে যায়, সেই তারুণ্যতাটাকে তিনি হারিয়ে ফেলেন। ফলে এই যে ইট কাঠ পাথরের মেকি সভ্যতার মধ্যে যেখানে মোটর গাড়ি চড়ছেন, সেখানে বাসা বাড়িতে থাকছেন, এই রকম একটা প্রতিষ্ঠিত নাগরিক সভ্যতার মধ্যে তিনি সামহাও সেই মনটা বা প্রকৃতির সঙ্গে তার অন্তরঙ্গতা, সেই যে রসায়নটা, সেটাকে তিনি হারিয়ে ফেলেছেন, এবং এই হারিয়ে ফেলাটাকে কিন্তু তিনি কি করতে পারছেন, অনুভব করতে পারছেন। এই হারিয়ে ফেলাটাকে কিন্তু তিনি রিয়ালাইজ করতে পারছেন, এবং তিনি যার জন্য চিঠিতে বলেছেন যে আবার যদি আমি শিলাইদহে যেতে পারি, আবার যদি শিলাইদহে বাসা উঠিয়ে নিয়ে যেতে পারি, তাহলে মন হয়তো আবার সেই স্নিগ্ধ সরলতার মধ্যে প্রবেশ করতে পারবে। সুতরাং এই রকমভাবে তিনি চিঠিটা লিখছেন, এবং সবুজপত্রে প্রকাশিত রবীন্দ্রনাথের একটি মাত্র গল্প
আমি এই গল্পটা বলছি এই কারণে যে সবুজপত্রর যে সময় রবীন্দ্রনাথ একবারে খোদ কলকাতায় রয়েছে, সেই সময় কিন্তু এবং তিনি ফিল করতে পারছেন যে শিলাইদহের সেই মন, সেই প্রকৃতির সঙ্গে অন্তরঙ্গতা, সেই অনুভব, সেই অনুভূতি, তার টেন্ডারনেস, তার ফ্রেশনেস, কেমন এই সব কিছুকেই তিনি তার অভাব তিনি অনুভব করতে পারছেন। অথচ সবুজপত্রের এই সময়ই তিনি বসে সেই শিলাইদহে ফেলে আসা যে স্মৃতি, সেই স্মৃতি থেকে একটি চরিত্রকে তুলে নিয়ে এসে একটি গল্প লিখলেন, সেটা হচ্ছে বৈষ্ণবী। এবং এই গল্পটা মনে হয় এই পর্বের অন্যতম শ্রেষ্ঠ গল্প। অর্থাৎ ওই যে নিজের হৃদয়ের ভেতরে লালিত একটি ব্যক্তি, খ্যাপা বৈরাগী, কেমন সর্বক্ষেপী বৈরাগী, মানে বৈষ্ণবী আর কি, তার নাম হচ্ছে সর্বক্ষেপী। এই যে সর্বক্ষেপীর একটা স্মৃতি তার ভেতরে ছিল, এই সর্বক্ষেপীর সঙ্গে তার যে একটা পার্সোনাল সম্পর্ক, তার যে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল, এবং সেই সম্পর্কটার ওপরে সেই সম্পর্কটা নিয়ে রবীন্দ্রনাথের ভেতরকার যে অনুভূতি, যে আবেগ, সেই আবেগ এবং অনুভূতি তার বৈষ্ণবী গল্পের মধ্যে আমরা পাই। অথচ বৈষ্ণবী গল্পের এই যে বৈষ্ণবী, সে কিন্তু সেই শিলাইদহের আমলের স্মৃতি, যেই স্মৃতিকে অত্যন্ত সাদরে, অত্যন্ত যত্ন সহকারে তিনি তার নিজের ভেতরে লালন করেছিলেন। বৈষ্ণবীর নাম হচ্ছে সর্বক্ষেপী। ভদ্রপাড়ায় বৈষ্ণবী কখনোই মিশতে পারতেন না, সেটা একটা অন্য গল্প। বৈষ্ণবীদের হিন্দু ভদ্র সমাজে মেলামেশার কোনো রকম সুযোগ থাকতো না, কারণ তার সহজিয়া ধর্মমত। বৈষ্ণব ধর্ম হলো সহজিয়া ধর্মমত। এই ধর্মে কোনো রকম কোনো জাত পাত, বর্ণ, শ্রেণী এগুলোর কোনো নিষেধাজ্ঞা ছিল না, এবং প্রেম হচ্ছে বৈষ্ণব ধর্মের মূল মন্ত্র। ফলে এই যে এক ধরনের অর্গলহীন একটা সহজ জীবনের খোঁজ বা সহজ সাধনার খোঁজ বৈষ্ণব ধর্মে আছে, এইটাকে রক্ষণশীল হিন্দু ধর্ম কোনোদিনই তেমনভাবে মেনে নিতে পারেননি বা মান্যতা দিতে পারেনি। সেই অনুযায়ী এই যে বৈষ্ণবীয় ধর্মমতে যারা দীক্ষিত, বৈষ্ণব এবং বৈষ্ণবী, তাদেরকে বহু সময়ে আমরা দেখেছি হিন্দু সমাজে তাদেরকে অপমানিত হতে হচ্ছে বা তাদেরকে ব্রাত্য করে রাখা হয়েছে, যার জন্য এই বৈষ্ণবীদের সাধারণত সমাজের নিচুর তলার মানুষ, যেখানে তারা অপ্রেসড, যেখানে তারা পীড়িত, যেখানে তারা বঞ্চিত, সেই সমস্ত সমাজে কিন্তু বৈষ্ণবীদের তারা যাতায়াত করতো। আচ্ছা, ফলে হচ্ছে কি যে এই সর্বক্ষেপী বৈষ্ণবী একসময় রবীন্দ্রনাথের সঙ্গে তার খুবই ঘনিষ্ঠতা ছিল। একসময় মহোৎসবের ভুরি ভোজ দিলেন। এরা তো মাধুকরী, মোটামুটি এরা বাড়ি বাড়ি গিয়ে যে ভিক্ষা পায় আর কি, সেই ভিক্ষা দিয়েই তারা ঠাকুরের সেবা করে। তো এইরকমভাবে একদিন এক মহোৎসব করে সেখানে প্রচুর গরিব মানুষকে খাওয়ানো দাওয়ানো করলেন কে সর্বক্ষেপী। এইটা নিয়ে সমাজে একটা তুলকালাম হলো যে এত টাকা সে কোথায় পেলো, বা ইত্যাদি ইত্যাদি, ভিক্ষে করে খায়। এবং শেষ পর্যন্ত এই হিন্দু রক্ষণশীল সমাজ, শিলাইদহের হিন্দু রক্ষণশীল সমাজ এই সর্বক্ষেপীকে কিন্তু সমাজ থেকে তাড়িয়েই ছাড়লো, তাকে চলে যেতে হয়েছিল। এবং হল্যান্ডে 23শে সেপ্টেম্বর 1920 সালে হল্যান্ডে 23শে সেপ্টেম্বর রবীন্দ্রনাথ একটি পাঠ করেন, তার একটি প্রবন্ধ পাঠ করেন, সাম ভিলেজ মিস্টিক্স অফ বেঙ্গল। এই প্রবন্ধটা পরে অ্যান ইন্ডিয়ান ফোক রিলিজিয়ান নামে 1922 খ্রিস্টাব্দে ক্রিয়েটিভ ইউনিটি বইয়ের অন্তর্ভুক্ত হয়। এই গল্পটা থেকে একটু আমি পড়ে শোনাই এই জায়গাটা, তাহলে বুঝতে পারবে যে রবীন্দ্রনাথ সবুজপত্রে যখন গল্প লিখছে তার মনের অবস্থা কী ছিল। এই সম্পর্কে, বৈষ্ণবী সম্পর্কে তিনি লিখছেন, One day, in a small village in Bengal, an ascetic woman from the neighborhood came to see me. She had the name Sharbokhepi, given to her by the village people, the meaning of which is the woman who is mad about all things. Sharbokhepiর মানে, আচ্ছা, she fixed her star-like eyes upon my face and startled me with the question, when are you coming to meet me underneath the trees?
Evidently, she pitied me who lived personalized behind walls, banished away from the great meeting place of the all, where she had her dwelling. Just at that moment, my gardener came with his basket, and when the woman understood that the flowers in the vase on the table were going to the thrown away to make place for the fresh ones, she looked pained and said to me, "You are always engaged reading and writing. You do not see." মানে এইটা একটা গল্প যে একদিনকে এইরকম সর্বক্ষেপী তার বাড়িতে এসেছিল এবং এসে রবীন্দ্রনাথের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলেছিলেন, ঠাকুর, কবে তুমি আমার সঙ্গে তমাল গাছের নিচে দেখা করতে আসবে? কেমন তমাল গাছের নিচে দেখা করতে আসবে। তো রবীন্দ্রনাথ যখন তার দিকে তাকালেন, সে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে এবং রবীন্দ্রনাথের ভেতরে যে অন্তর্সাহিত যে ব্যক্তিটি, সেই ব্যক্তিটিকে তুলে যেন তিনি বার করে নিয়ে আসতে চাইছেন। কেমন তো হ্যাঁ, বার করে নিয়ে আসতে চাইছেন এবং ঠিক সেই সময় যখন রবীন্দ্রনাথ উত্তর দেবেন, ঠিক সেই সময় রবীন্দ্রনাথের মালিয়ে এসে তার ঘর থেকে ভাসে যে ফ্লাওয়ার ভাসে যে ফুলগুলো ছিল, সেই ফুলগুলো তুলে আবার নতুন ফুল সেখানে দিল। সঙ্গে সঙ্গে এই সর্বক্ষেপীর চোখে একটা অদ্ভুত ব্যথা, একটা অদ্ভুত যন্ত্রণা দেখা গেল এবং তিনি সেই যে ফেলে দেওয়া ফুলগুলোকে তুলে নিয়ে তাকে আদর করতে করতে আচ্ছা, তিনি তখন বললেন যে, ঠাকুর, তুমি তো লেখাপড়ায় ব্যস্ত থাকো, তাই তুমি দেখতে পাও না, বলে এই ফেলে দেওয়া ফুলগুলোকে অতি যত্ন সহকারে সে তুলে নিয়ে তার নিজের যে ঝোলা আর কি, বৈষ্ণবীর যে ঝোলা, সে তার মধ্যে রেখে দিল। এবং তিনি কি বলছেন, বিলাভেড অফ মাই হার্ট, অর্থাৎ এই ফুলগুলো হচ্ছে আমার হৃদয়ের ভালোবাসা। আই ফেল্ট, রবীন্দ্রনাথ বলছেন, আই ফেল্ট that this woman, in her direct vision of the infinite personality in the heart of all things, truly represented দ্য স্পিরিট অফ ইন্ডিয়া। এবং তিনি বলছেন ওই আন্তর্জাতিক, যেখানে তিনি এই প্রবন্ধটা পাঠ করছেন আন্তর্জাতিক সভায়, যে আই ফিল্ড, আমি অনুভব করলাম যে এই ওমেন, তার যে এই ডাইরেক্ট ভিশন, তার যে একটা এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি ইনফিনিট পার্সোনালিটি, অর্থাৎ তিনি যে ব্যক্তি নয়, ব্যক্তির ওপরে যে ব্যক্তির চৈতন্য, সেই ব্যক্তি চৈতন্যকে তিনি যেন প্রত্যক্ষ করতে পারছেন এবং ট্রুলি রিপ্রেজেন্টেড দ্য স্পিরিট অফ ইন্ডিয়া। এবং এটাই হচ্ছে ভারতবর্ষ, যে বস্তু নয়, বস্তুকে অতিক্রম করে যে বস্তু সত্য, সেই বস্তু সত্যের প্রতি নিত্য ধাবিত হয় ভাবসত্য। আচ্ছা, এবং বৈষ্ণবীকে পরবর্তীকালে বৈষ্ণবীতে রবীন্দ্রনাথের ছোট গল্প শিল্পকলায় একটা অভিনব সংযোজন, এবং একে না গল্প না বললেই হয়, অনেকেই বলেন যে একে গল্প না বললেই হয়। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি, তাহলে এই পর্যায়ে আমরা মানে সবুজপত্রের এই পর্যায়ে আমরা ইয়েকে পেলাম আর কি, বৈষ্ণবীকে পেলাম, বৈষ্ণবীকে একটা অভিনব অন্য ধরনের লেখা বলে পেলাম। এই জায়গায় তোমরা স্ত্রীর পত্র দিতে পারো, একটা অন্য ধরনের লেখা, সেখানে মানে নারীর মুখ দিয়ে, মৃণালের মুখ দিয়ে যে তার জীবনের কথা, তার প্রতিবাদের কথা, তার গৃহত্যাগের কথা, অর্থাৎ একটু একটু করে যে নারীর চৈতন্য জাগরণের যে ইঙ্গিত আমরা পাচ্ছি, নারী স্বাধীনতার যে কথা আমরা পাচ্ছি, সেটাও রবীন্দ্রনাথের গল্পের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আবার আরেকটা ডাইমেনশন তৈরি করছে বা আরেকটা মাত্রা তৈরি করছে। আচ্ছা, এর পরবর্তী পর্যায়ে হচ্ছে লিপিকা পর্ব। লিপিকা পর্ব আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তীকালে
জোড়াসাঁকোতে লিপিকার, আমরা জানি লিপিকা এটা না কবিতা না গল্প, এক ধরনের এক্সপেরিমেন্ট। সোজা লিপিকা দেখলে বা পড়লেই মনে হয় যে লিপিকাতে রবীন্দ্রনাথ এসে কবিতা এবং ছোট গল্প এই দুটোকে কোথাও একটা জায়গায় মেলাতে চেয়েছিলেন, এবং এটা তিনি একেবারেই একটা পরীক্ষা করতে চেয়েছিলেন যে এটা কীরকম দাঁড়ায় বা কেমন হয়, কেমন। আচ্ছা, জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথের মুখে লিপিকার পাঠ শুনে কালিদাস নাগ 1919 খ্রিস্টাব্দে 11ই জুন তারিখে লেখা তার ডায়েরিতে বলেছিলেন এই লিপিকার গল্পগুলোকে যে নতুন গদ্য কাব্য। এই শব্দটাও একটা অদ্ভুত, ছোট গল্পের ক্ষেত্রে একটা নতুন দিক হলো যে কালিদাস নাগ বললেন এগুলোকে নিজের ডায়েরিতে যে নতুন গদ্য কাব্য। কবিতার মতন বাক্যকে আবৃত্তির ছন্দ অনুযায়ী ভেঙে সাজিয়ে ভারতী পত্রিকায় বেরিয়েছিল লিপিকার প্রশ্ন, কেমন, লিপিকার প্রশ্ন, তারপরে তার পুরনো বাড়ি, হ্যাঁ, এগুলোকে এবং এই পত্রিকা সূচিতে কিন্তু এগুলো বেরিয়েছিল, তার নাম ছিল গদ্যকাব্য। পত্রিকা যে সূচি এই ইয়েতে ভারতীতে এবং পরবর্তীকালে আশ্বিন সংখ্যা, মানসী এবং মর্মবাণী এই পত্রিকাগুলোতে যখন লিপিকার এগুলো বেরোচ্ছে তখন সেই সূচিতে বলা হচ্ছে সেগুলোকে কি গদ্যকাব্য। অর্থাৎ ওই কালিদাস নাগ যেটা বলেছিলেন সেটাই ঠিক, যে এগুলো হচ্ছে গদ্যকাব্য। আচ্ছা, আর 1938 সালে তিনি রবীন্দ্রনাথ যখন মঙ্কুতে, সেই মঙ্কুতে তখন তার সাথে দেখা হচ্ছে মৈত্রেয়ী দেবীর সাথে আলাপচারিতায় রবীন্দ্রনাথ লিপিকাকে বলেছিলেন বিশুদ্ধ গদ্য কবিতা। তাহলে কালিদাস নাগ যেটাকে বললেন গদ্য কাব্য, তাহলে রবীন্দ্রনাথও কিন্তু সেই সহমত পোষণ করছেন এবং তিনি সেখানে বলছেন কি বিশুদ্ধ গদ্য কাব্য, বিশুদ্ধ গদ্য কবিতা। লেখাটা গদ্যের ছাদে এইমাত্র তফাৎ, লেখাটা গদ্যের ছাদে এইমাত্র তফাৎ। আচ্ছা, এবং এই গদ্য গীতি গদ্যগুলোর মধ্যেও কিন্তু ছোট গল্পের যে সূক্ষ্ম গড়ন, সেই সূক্ষ্ম গড়নের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। আচ্ছা, লিপিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে 20টা গল্প রয়েছে, যে গল্পগুলো একটু মানে গল্পের যে শিল্পিত রূপ, সেই শিল্পিত রূপের, ছোট গল্পের যে শিল্পিত রূপ, সেই শিল্পিত রূপেরই একটা অন্য ধরন, নতুন ধরন বলে চিহ্নিত করা যায়। এবং 1924 অঘ্রাণ মাসে বিশ্বভারতীর গ্রন্থালয় থেকে একটি গল্প নির্বাচন প্রতিযোগিতার আয়োজন করা হয় 1924-এ, যে রবীন্দ্রনাথের যতগুলো গল্প আছে, ছোট গল্প আছে, সেইগুলোকে ক্রমানুসারে সাজাবে, মানে গল্প নির্বাচন, মানে কোনগুলো বেস্ট গল্প সেগুলো সাজাবে এবং রবীন্দ্রনাথ নিজেও সাজাবেন। যারটা রবীন্দ্রনাথের সাথে মিলে যাবে তিনি পুরস্কৃত হবেন, এবং 15টি গল্প এরকমভাবে নির্বাচন করতে হবে। রবীন্দ্রনাথ নিজে যখন এই পছন্দ অনুযায়ী 15টা গল্প একটি তালিকা তৈরি করেছিলেন তখন কিন্তু, এবং বলা ছিল যে এই 15টা গল্পের তালিকার সঙ্গে যাদের গল্পের তালিকা মিলে যাবে তারা জয়ী হবে। কিন্তু রবীন্দ্রনাথ এই যে 15টি গল্প তিনি ক্রমানুযায়ী সাজালেন তার মানে তার মনে করা শ্রেষ্ঠ গল্প বা ভালো গল্পের মধ্যে, সেখানে কিন্তু তিনি লিপিকার কোনো গল্পকে আনেননি। অর্থাৎ একেবারে মানে বিশুদ্ধ ছোট গল্প বলতে যা বোঝায় সেই বিশুদ্ধ ছোট গল্পের মধ্যে কিন্তু তিনি লিপিকার গল্পগুলোকে ফেললেন না। তাহলে রবীন্দ্রনাথের সময়ে ছোট গল্পের যে বাংলা ছোট গল্পের যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী তার একেবারে বিশুদ্ধ ছোট গল্প ওই সাধনা ভারতী পত্রিকার পর কিন্তু আর, মানে সবুজপত্রে কিছুটা লিখেছেন, সবুজপত্রের পরে কিন্তু আর সেভাবে হয়নি। লিপিকা পর্বে এসে কিন্তু তার সেই বিশুদ্ধ ছোট গল্প লেখার যে গতি তাতে ছেদ পড়েছিল, এবং তিনি বিশুদ্ধ গদ্য কবিতা যেগুলো লিখলেন সেগুলোর ভেতরে সূক্ষ্ম ছোট গল্পের শিল্পিত রূপ থাকলেও তিনি কিন্তু একে ছোট গল্পের মর্যাদা দিতে, মানে সকল রবীন্দ্রনাথ যেটাকে ছোট গল্প মনে করেছেন সেই ছোট গল্পের মর্যাদা দিতে নারাজ ছিলেন, কেমন। আচ্ছা,
এবং লিপিকার এই রচনাগুলোকে রবীন্দ্রনাথ গল্প, তার ভেতরে যে স্টোরি আছে, তার ভেতরে যে গল্প আছে, সেটাকে রবীন্দ্রনাথ স্বীকার করলেন ঠিকই, কিন্তু গল্পগুচ্ছের যে গল্পগুলো, সেই গল্পগুলোর সঙ্গে লিপিকার এই গল্পগুলোকে তিনি এক আসনে বসাতে রাজি হলেন না। আচ্ছা, ফলে হলো কি গল্পগুচ্ছর গল্প একটা ধরন আর লিপিকার গল্প একটা ধরন। এই গল্পের নির্মাণের ক্ষেত্রে দুটো নির্মাণ এবং বিষয়ের দিক থেকে দেখতে পাচ্ছি আমরা দুরকম পার্থক্য তৈরি হলো। একটা রূপগত পার্থক্য তৈরি হলো, একটা স্বরূপগত পার্থক্য তৈরি হলো। আচ্ছা, প্রমথ চৌধুরীকে একটা চিঠি লিখছেন রবীন্দ্রনাথ। সেই চিঠিতে রবীন্দ্রনাথ লিপিকার ছোট ছোট গল্প, লিপিকার গল্পগুলো তো খুবই ছোট, নিশ্চয়ই পড়েছেন, লিপিকার এই ছোট ছোট গল্পগুলোর জন্য বিকল্প দুটির নাম প্রস্তাব করেন রবীন্দ্রনাথ। একটা হচ্ছে কথিকা, আরেকটি হচ্ছে গল্প স্বল্প। গল্প স্বল্প, আচ্ছা, গল্প স্বল্প কথা, আচ্ছা, গল্প স্বল্প কিন্তু বানানটা অদ্ভুত। গ লয় পয়, দন্তে স লয় পয় নয়, গল্প স্বল্প নয়। গ লয় পয়, দন্তে শয় বফলা লয় পয়। স্বল্প, স্বল্প কথার অর্থ ছোট। গল্প স্বল্প, তাহলে সেই অনুযায়ী হচ্ছে ছোট গল্প, ছোট গল্প। তাহলে হচ্ছে এই বানানের, এই যে রবীন্দ্রনাথের দ্বিতীয় নামটা, তিনি প্রথমটা দিয়েছিলেন কথিকা, দ্বিতীয়টা গল্প স্বল্প। এই যে বানানের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় এই সূক্ষ্ম তারতম্যের জন্য কিন্তু গল্প স্বল্প মানে বাংলা রবীন্দ্রনাথের ছোট গল্প আর গল্প স্বল্প, এই দুটোর মধ্যে একটা পার্থক্য ধরা পড়ছে। কারণ গল্পগুচ্ছের গল্প যদি ছোট গল্প হয়, তাহলে লিপিকার গল্পগুলো হচ্ছে গল্প স্বল্প, দন্তে শয় বফলা লয় পয়, অর্থাৎ স্বল্পাকৃতি গল্প। স্বল্পাকৃতি গল্প মানে ছোট্ট ছোট্ট গল্প। অর্থাৎ একটা হচ্ছে ছোট গল্প আর আরেকটা হচ্ছে লিপিকার গল্পগুলো হচ্ছে ছোট্ট গল্প, যেগুলোকে ইংরেজিতে বলা হয় শর্ট গল্প। শর্ট গল্প কেমন, এইটা হচ্ছে ছোট গল্প আর ওইটা হচ্ছে ছোট্ট গল্প। তাহলে এই সময়ে রবীন্দ্রনাথের একটা এক্সপেরিমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে ছোট গল্পের সঙ্গে সঙ্গে তিনি এইরকম ছোট্ট গল্প তিনি লিখছেন বা বলছেন। এই রকম হচ্ছে ঘোড়া, কর্তার ভূত, তোতা কাহিনী। তোতা কাহিনীটা তো তোমরা সবাই জানো। তোতা কাহিনী, ঘোড়াকে বলা হয়েছে একটা ব্যঙ্গ রূপক। আচ্ছা, তোতা কাহিনী 1918 সালে প্রকাশিত তোতা কাহিনী, দা ইংরেজি, রবীন্দ্রনাথই করেছিলেন ইংরেজি অনুবাদ, দ্য প্যারেটস ট্রেনিং। এইটাকে বলাই হয়েছে অ্যালেগরিক্যাল স্যাটায়ার। কেমন, এটাকে বলাই হচ্ছে অ্যালেগরিক্যাল স্যাটায়ার, এবং কর্তার ভূতও অলমোস্ট এই অ্যালেগরিক্যাল স্যাটায়ারই রয়েছে। তবে ব্যঙ্গ থাকলেও, ব্যঙ্গাত্মক একটা ভঙ্গিমা থাকলেও সেই ব্যঙ্গ কিন্তু কখনোই কোনো রকম স্থূলত্ব পায়নি। ব্যঙ্গের মধ্যেও কিন্তু এক ধরনের বৈদগ্ধ্য বা ইন্টেলেকচুয়াল একটা অ্যাপ্রোচ ছিল। তারপরে এই সময়ই তার লেখা ভুল স্বর্গ, মুক্তি, রথযাত্রা, সওগাত, এগুলো। ভুল স্বর্গ আর মুক্তি যেমন ছোট্ট রূপকের দৃষ্টান্ত, তেমনি রথযাত্রা, সওগাত হচ্ছে আকৃতির দিক থেকে লিপিকার গল্পগুলোর মধ্যে সব থেকে ছোট, অর্থাৎ প্রতীকী শিল্পরূপ। এই দুটো, এই সওগাত এবং রথযাত্রা হচ্ছে একেবারে বিশুদ্ধ অর্থে শর্ট গল্প। তারপরে এই পর্যায়ে তার সুয়োরানীর স্বাদ, তারপরে বিদূষক সিদ্ধি, পট নতুন পুতুল, রাজপুত্তুর, প্রথম চিঠির পরিচয় ইত্যাদি ইত্যাদি আরও বহু গল্প এই সময় রয়েছে। কেমন, তো এইটা হচ্ছে রবীন্দ্রনাথের এই পর্যায়টা হচ্ছে রবীন্দ্রনাথের লিপিকার পর্যায়। তাহলে লিপিকার পর্যায়ে এসে আমরা রবীন্দ্রনাথ যেটাকে বললেন গল্প স্বল্প, দন্তে শয় বফলা লয় পয়, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় শর্ট স্টোরি, রবীন্দ্রনাথের এই ধরনের ছোট গল্প থেকে বেরিয়ে আবার ছোট্ট গল্প, এই ধরনের একটা এক্সপেরিমেন্ট তিনি করলেন, বা এই ধরনের একটা এক্সপেরিমেন্টের সঙ্গে। আচ্ছা, তারপরে হচ্ছে একদম শেষ পর্ব হচ্ছে অন্তপর্ব বা তিন সঙ্গীর পর্ব।
1917 খ্রিস্টাব্দে প্রকাশিত পার্সোনালিটি বইয়ের ওমেন প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছিলেন, উইথ দ্য গ্রোথ অফ ম্যানস স্পিরিচুয়াল লাইফ আওয়ার ওয়ার্শিপ হ্যাজ বিকাম দ্য ওয়ার্শিপ অফ লাভ। এই গ্রোথ অফ ম্যানস স্পিরিচুয়াল লাইফ, এটাকে বলা যেতে পারে যে চিত্তশক্তির সম্প্রসারণ। ভেতরে যে চিত্ত নামক শক্তি, চিত্তশক্তির সম্প্রসারণ, এবং এই যে চিত্তশক্তির সম্প্রসারণ সেটা কেবলমাত্র পুরুষের নয়, এই চিত্তশক্তির সম্প্রসারণ নারীরই। ইতিমধ্যে কিন্তু রবীন্দ্রনাথের হাতে আমরা কৈমন্তী গল্প পেয়েছি, রবীন্দ্রনাথের কাছে আমরা বৈষ্টমী পেয়েছি, রবীন্দ্রনাথের কাছে আমরা স্ত্রীর পত্র পেয়েছি। কেমন? সুতরাং স্ত্রী চরিত্র যে ধীরে ধীরে রবীন্দ্রনাথের কাছে প্রাধান্য পাচ্ছে, এইটাও মানে এইটাই যে নারী পুরুষ এই মিলিত শক্তিকে নিয়েই হচ্ছে একটা সামগ্রিক মানুষ। এই যে ধারণাটা, এই ধর্মকেই রবীন্দ্রনাথ বলেছেন মানুষের ধর্ম। মানুষের মানে মানুষের যে ধর্মটা, সেই ধর্মটা হচ্ছে চিৎ শক্তির সম্প্রসারণ, এবং সেখানে শুধু পুরুষ বা সেখানে শুধু নারী তাই নয়, নারী এবং পুরুষ এই উভয়কে নিয়েই হচ্ছে মানুষ। নারীও মানুষ, পুরুষও মানুষ। সুতরাং সেখানে এই কোনো ভেদাভেদ নয়, নারী এবং পুরুষ উভয়কে নিয়েই হচ্ছে মানুষ। সুতরাং মানুষের ধর্ম হচ্ছে এই চিৎ শক্তির সম্প্রসারণই হচ্ছে মানুষের ধর্ম, এবং চিৎ শক্তির সম্পদ হচ্ছে পুরুষের, আর নারী হচ্ছে প্রাণ শক্তির প্রতিমা। আচ্ছা, সবুজ পত্র থেকে রবীন্দ্রনাথের আমরা বুঝতে পেরেছি যে নারীর চিৎ শক্তি সম্প্রসারণের ক্ষেত্রে বা সেইটাকে গল্পের ক্ষেত্রে নিয়ে আসার যে প্রয়োজনীয়তা, রবীন্দ্রনাথের সেই তাগিদ পেয়েছে। চতুরঙ্গের দামিনীকে আমরা পেয়েছি, তিন সঙ্গীর বিভা বা অচিরাকে পেয়েছি, বদনাম গল্পের সৌদামিনীকে আমরা পেয়েছি, এবং নারী এবং পুরুষের সম্পর্কের ক্ষেত্রে যে একটা নবরসায়ন রবীন্দ্রনাথকে ভাবাচ্ছে, এই রসায়ন বা নবরূপায়ণ, সম্পর্কের নবরূপায়ণ রবীন্দ্রনাথের পরিণত বয়সের জীবনের যে সাহিত্য, সেই সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই সবুজপত্র থেকে গল্পগুচ্ছের যে এই সময়টা, অর্থাৎ একদম অন্ত পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি রবিবার, দেখতে পাচ্ছি ল্যাবরেটরি, দেখতে পাচ্ছি শেষ কথা, এই গল্পগুলোকে আমরা দেখতে পাচ্ছি, যেইখানে আমাদের কোথাও যেন মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ নারী পুরুষের যে পারস্পরিক সম্পর্ক অন্যান্য গল্পগুলোতে আমরা দেখে এসেছি, সেই গল্পগুলোর তুলনায় এই নারী পুরুষকে আলাদা করে না দেখে, নারী পুরুষকে সামগ্রিকভাবে মানুষ হিসেবে দেখে নিয়ে তার যে মনুষ্য ধর্ম, সেই মনুষ্য ধর্মের প্রেক্ষাপটে এই সম্পর্ককে নতুনভাবে তিনি চিনতে চাইছেন, এই সম্পর্কের একটা নবরূপায়ণ ঘটাতে চাইছেন, এবং এই রবিবার, ল্যাবরেটরি, এই গল্পগুলোর মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো যে এই যে রবীন্দ্রনাথের একটা অনুভবের একটা অন্য দিক, তার চিন্তনের একটা অন্য পর্যায়, সেই জিনিসগুলো কিন্তু এই গল্পগুলোর মধ্যে প্রকাশিত হচ্ছে। তাহলে এইখানেই আমরা দ্য এন্ড করছি রবীন্দ্রনাথের গল্প। একটা বিস্তৃত রবীন্দ্রনাথের ছোট গল্প হচ্ছে একটা বিস্তৃত সমৃদ্ধির ভাণ্ডার। কেমন? কিন্তু ওই যে বললাম, রবীন্দ্রনাথের সব গল্প তো ধরে ধরে এরকমভাবে আলোচনা করা সম্ভব নয়। আর আমরা রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে পড়ছি না, আমরা পড়ছি বাংলা ছোট গল্পের গতি প্রকৃতি। কেমন? তাই তো রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সময়ে তার শুরুর পর্যায়টা কেমন ছিল, তার সমৃদ্ধির পর্যায়টা কেমন ছিল, তার ভাটার পর্যায়টা কেমন ছিল, এই যে রবীন্দ্র ছোট গল্পের গতি প্রকৃতির যে নানান বাঁকগুলো, সেই বাঁকগুলো আশা করি আমরা এতদিনের আলাপ আলোচনার মধ্যে ধরতে পেরেছি।
কেমন যে বাঁকগুলো ধরতে পেরেছি। সুতরাং রবীন্দ্র ছোট গল্পের একটা সামগ্রিক তার যে ইতিহাস, সেই ইতিহাসটা, গতি প্রকৃতির ইতিহাসটা আমাদের কাছে কিছুটা হলেও একটা রূপরেখা আমরা পেলাম। আচ্ছা, একদিকে যেমন বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ এই সময়ে বাংলা ছোট গল্পে তার একেবারে সাফল্যের রথ ছুটিয়েছেন, ঠিক তার পাশাপাশি অন্যান্য লেখকরাও তো বসেছিলেন না। তারা রবীন্দ্র এই বলয়ের বাইরে থেকে বাংলা ছোট গল্পের সমৃদ্ধি ঘটিয়েছেন। তার মধ্যে বিশেষ করে প্রভাত কুমার মুখোপাধ্যায় আছেন, এবং তিনিও মানে বাংলা ছোট গল্পের যে জগৎ প্রভাত মুখোপাধ্যায়ের হাতেও কিন্তু সেটা একটা সাফল্যের শীর্ষ চূড়াকে ছুঁয়েছিল। ফলে এই দিকে আরেকটা প্যারালালি এই সময়ে বাংলা ছোট গল্পের আরেকটা ধারা প্রবাহিত আরেকটা ধারা আমরা পড়ব। রবীন্দ্রনাথকে আমরা একটা পাশে রাখলাম শেষ করে। এই সময়ে রবীন্দ্র বলয়ের বাইরে যে আরেকটা ছোট গল্পকারদের আরেকটা জগৎ তৈরি হচ্ছিল, সেখানে কী ধরনের ছোট গল্প তৈরি হচ্ছে, তার নির্মিতি, তার বয়ান, তার চেহারা, সেইগুলো নিয়ে আমরা এরপরের ক্লাসটা করব। তারপরে এই সময়টা উত্তীর্ণ হয়ে ছোট গল্পের পরবর্তী ধাপে আমরা যাব। ছোট গল্পের বাংলা সাহিত্যে ছোট গল্পের গতি প্রকৃতি এটা একটা বিরাট পর্যায়ে, এবং অনেকখানি জুড়ে এটা আমাদের বলতে হয়। মানে সেই হিসাবে দেখতে গেলে গতকাল যে ছোট গল্পের কোনো সংকলন যদি প্রকাশিত হয়ে থাকে, প্রায় সেই অবধি আসতে হয়, কিন্তু ওটা তো সম্ভব হয় না। তো মোটামুটি আমরা এটাকে ধরে নিয়েছি প্রাক রবীন্দ্রনাথ একটা, রবীন্দ্রনাথ নিজে একটা, রবীন্দ্রনাথের সমসময়ে একটা, রবীন্দ্র পরবর্তী সময়ে একটা, তারপরে তো আমরা জানি রবীন্দ্র পরবর্তী সময়ে আমরা 60s মানে স্বাধীনতা উত্তর একটা পর্ব দেখতে পাবো পল্লব যুগে, তারপরে 60-এর দশকে একটা দেখতে পাবো, 70-এর দশকে যখন নকশাল আন্দোলন হচ্ছে সেই সময় একটা ধারা দেখতে পাবো, এই রকম আর কি। মানে এইটা কিন্তু বেশ বড় একটা পর্যায়ে চলবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এটা শুনে নিয়ে একটু ফিডব্যাক দেবে, এবং আমরা এগুলো নিয়ে আলাপ আলোচনা করব। মানে যেহেতু এইটা আমি তোমাদেরকে ইউটিউবে আপলোড করছি, ফলে এইটা কতটা বুঝতে পারছো না বুঝতে পারছো সেইগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। যখন আমরা মেন্টারিংয়ের ক্লাস করব তোমাদের নিয়ে, সেই মেন্টারিংয়ের ক্লাসে আমরা এটা নিয়ে, যেদিন এক্সক্লুসিভলি তোমাদের নিয়ে বসবো, তোমাদের নিয়ে কথা বলবো, সেই দিনকে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো।